চলুন আজ কথা বলা যাক সি প্রোগ্রামিং নিয়ে। সিকে কিন্তু বলা যেতে পারে আধুনিক প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি বা ব্লুপ্রিন্ট। আজকালটা প্রায় সব আধুনিক ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম আর বড় বড় সফটওয়্যারগুলোর গভীরে খুঁজলে কোথাও না কোথাও সি এর ছোঁয়া পাওয়া যাবেই। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই শক্তিশালী ল্যাঙ্গুয়েজটি পর্দার আড়ালে থেকে আমাদের ডিজিটাল দুনিয়াটাকে সচল রাখছে। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসেই, তাই না? প্রায় ৫০ বছর পুরনো একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে এখনও আমাদের বিশ্বকে চালাচ্ছে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর অসাধারণ গতি, দক্ষতা আর নিয়ন্ত্রণের ক্ষমতার মধ্যে। চলুন তাহলে এর গভীরে ডুব দেওয়া যাক আর সেই ভিত্তিগুলো খুঁজে বের করি যা সিকে আজও এত প্রাসঙ্গিক আর শক্তিশালী করে রেখেছে। যে কোনো বাড়ি বানাতে গেলে যেমন একটা নকশা বা ব্লুপ্রিন্ট লাগে, ঠিক তেমনি প্রত্যেকটা সি প্রোগ্রামেরও একটা নির্দিষ্ট কাঠামো আছে। এই কাঠামোটা আসলে প্রোগ্রামকে বলে দেয় যে কোথা থেকে কাজ শুরু করতে হবে আর ঠিক কিভাবে সামনে এগোতে হবে। আর এই পুরো কাঠামোর কেন্দ্রবিন্দু হল মেইন নামের এই বিশেষ অংশটা, যাকে আমরা বলি ফাংশন। সহজ কথায় ফাংশন হলো কিছু নির্দেশের একটা প্যাকেট যা একটা নির্দিষ্ট কাজ করে, আর এই মেইন ফাংশনটাই হলো প্রোগ্রামের সদর দরজা, যেখান থেকে কম্পিউটার তার কাজ করা শুরু করে। মানে সব কিছুর শুরু কিন্তু এখান থেকেই। আচ্ছা, এবার আসা যাক কোড লেখার আসল উপকরণগুলোর দিকে, মানে এর কাঁচামাল কি। ঠিক যেমন ইট, বালি, সিমেন্ট ছাড়া একটা দালান বানানো যায় না, তেমনি কিছু মৌলিক উপাদান ছাড়া কোনো প্রোগ্রামও লেখা সম্ভব না। আমাদের প্রথম উপকরণটা হলো আইডেন্টিফায়ার। ভাবুন তো, কোনো কিছুর নাম না থাকলে তাকে আমরা চিনব কিভাবে? প্রোগ্রামেও ঠিক তাই। প্রোগ্রামের বিভিন্ন অংশ, যেমন ধরুন ভ্যারিয়েবল বা ফাংশন, এদের প্রত্যেককে আলাদাভাবে চেনার জন্য যে নাম দেয়া হয় সেটাই হলো আইডেন্টিফায়ার। এরপর আসছে ভ্যারিয়েবল। এটাকে ভাবতে পারেন একটা কন্টেইনার বা পাত্রের মতো। এর একটা নাম থাকে আর এর ভেতরে কোনো তথ্য বা মান জমা রাখা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মান কিন্তু প্রোগ্রাম চলার সময় যখন খুশি পরিবর্তন করা যায়। ভ্যারিয়েবলের ঠিক উল্টোটা হলো কনস্ট্যান্ট। এটাও একটা মান ধরে রাখে, কিন্তু সেই মানটা একদম স্থির। মানে একবার প্রোগ্রাম শুরু হয়ে গেলে এর মান আর কখনোই বদলানো যায় না। এগুলোকে বলা যেতে পারে প্রোগ্রামের এক একটা মজবুত, অপরিবর্তনীয় স্তম্ভ। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? ভ্যারিয়েবল প্রোগ্রামে এক ধরনের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়, কারণ এর মান বদলানো যায়। আর অন্যদিকে কনস্ট্যান্ট দেয় স্থিরতা আর নিরাপত্তা। এটা নিশ্চিত করে যে কিছু জরুরি মান যেন ভুল করেও কখনো বদলে না যায়। তো এই যে কন্টেইনার বা ভ্যারিয়েবলের কথা বললাম, তাতে আমরা কি রাখব? পূর্ণসংখ্যা, নাকি দশমিক সংখ্যা, নাকি কোনো অক্ষর? ঠিক এই জিনিসটাই কম্পিউটারকে বলে দেয় ডেটা টাইপ। যেমন ইন্ট দিয়ে বোঝানো হয় পূর্ণসংখ্যা, ফ্লোট দিয়ে দশমিক সংখ্যা, আর 4 দিয়ে বোঝানো হয় একটা মাত্র অক্ষর। একটা প্রোগ্রাম তো আর একা একা কাজ করে না, তাই না? তাকে তো আমাদের সাথে কথা বলতে হবে। এই প্রিন্টে ফাংশনটা হলো প্রোগ্রামের গলা, যা দিয়ে সে স্ক্রিনে ফলাফল দেখায়, আর স্ক্যানে হলো তার কান, যা দিয়ে সে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা বা ইনপুট নেয়। এতক্ষণ তো আমরা কাঠামোর কথা বললাম। এবার চলুন প্রোগ্রামের আসল অ্যাকশনে যাওয়া যাক, মানে হিসাব নিকাশে। সি প্রোগ্রাম কিভাবে বিভিন্ন গাণিতিক সমীকরণ সমাধান করে তার পেছনে কিন্তু কিছু পাকা নিয়ম আছে। চলুন সেই নিয়মগুলোই জেনে নিই। হিসাব করতে কি লাগে? টুলস। প্রোগ্রামিংয়ের ভাষায় এদেরকে আমরা বলি অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য আমাদের চেনা চিহ্নগুলোই ব্যবহার হয়। আর এই যে একটা বিশেষ চিহ্ন দেখছেন, পার্সেন্টেজ বা মডুলাস, এটার কাজ হলো দুটো সংখ্যা ভাগ করার পর ভাগশেষ কত থাকে সেটা বের করা। বেশ কাজের জিনিস কিন্তু। আচ্ছা, এই সমীকরণটা দেখুন তো, কম্পিউটার এটাকে কিভাবে সমাধান করবে বলে মনে হয়? এটা কি আগে যোগের কাজ করবে নাকি গুণের? উত্তরটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এর পেছনের নিয়মটা বোঝাটা খুব জরুরি। ব্যাপার হলো, কম্পিউটার কিন্তু নিজের ইচ্ছে মতো কাজ করে না। সে অপারেটরদের অগ্রাধিকার বা প্রেসিডেন্সের একটা কঠোর নিয়ম মেনে চলে। আর সেই নিয়ম অনুযায়ী গুণের গুরুত্ব যোগের চেয়ে সবসময়ই বেশি। তাই কম্পিউটার প্রথমে 4x2 করে 8 বের করবে, আর তারপর সেই 8কে 10-এর সাথে যোগ করে ফাইনাল রেজাল্ট দেবে 18। অপারেটরদের এই গুরুত্বের একটা নির্দিষ্ট তালিকা আছে। যেমন বন্ধনের ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর আসে গুণ ভাগ, আর সবার শেষে যোগ বিয়োগ। কিন্তু যদি একই লেভেলের একাধিক অপারেটর থাকে তখন কি হবে? যেমন 10-5 + 2। খুব সোজা, কম্পিউটার তখন বাদিক থেকে একটার পর একটা কাজ করে যাবে। এই নিয়মটাকেই বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। আচ্ছা, একটা মজার পরিস্থিতি ভাবা যাক। কি হবে যদি একটা গাণিতিক হিসাবে বিভিন্ন ধরনের ডেটা একসাথে চলে আসে? ধরুন একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা দশমিক সংখ্যা যোগ করতে বলা হয়, তাহলে ফলাফলটা কি হবে? এখানে সি দুইভাবে কাজ করতে পারে। একটা হলো ইমপ্লিসিট বা স্বয়ংক্রিয় কনভার্সন,
এখানে কম্পাইলার নিজে থেকেই বুদ্ধি করে ছোট ডেটা টাইপটাকে বড় টাইপে বদলে নেয় যাতে কোনো তথ্য হারিয়ে না যায়। আরেকটা হলো এক্সপ্লিসিট বা ক্যাস্টিং, যেখানে প্রোগ্রামার নিজেই জোর করে একটা ডেটা টাইপকে অন্য আরেকটা টাইপে পরিবর্তন করে নেয়। তাহলে পুরো ছবিটা একবার ভাবুন। আইডেন্টিফায়ার, ভ্যারিয়েবল আর ডেটা টাইপ এগুলো হলো আমাদের বিল্ডিং ব্লক, মানে ইট পাথরের মতো। অপারেটরগুলো হলো আমাদের যন্ত্রপাতি, আর এই অগ্রাধিকার আর টাইপ কনভার্সনের নিয়মগুলো হলো সেই ব্লুপ্রিন্ট যা নিশ্চিত করে যে আমাদের বানানো প্রোগ্রামটা যেন একেবারে নিখুঁত আর শক্তিশালী হয়। সি প্রোগ্রামারদের হাতে এক অসাধারণ ক্ষমতা তুলে দেয়, একেবারে নিখুঁতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু এই ক্ষমতার একটা দামও আছে। ভেবে দেখেছেন কি, একটা মাত্র সেমিকোলন বা একটা ব্র্যাকেট যদি ভুল জায়গায় বসে, তার ফল কি হতে পারে? এই যে নির্ভুল হওয়ার সাধনা, এটাই কি প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় রোমাঞ্চ নয়?